বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এস এম আবুল হোসেন, সহকারী শিক্ষক বাংলা, পটুয়াখালী সরকারি জুবলি বিশ্ববিদ্যালয়ের অনলাইন স্কুলে তোমাদেরকে স্বাগতম। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির ভিতরে তোমরা অবশ্যই ভালো আছো, ভালো থাকবে, এই প্রত্যাশা আমাদের সকলের। আর ঘরে থাকবে, ঘরের বাইরে বের হলে অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করে বাইরে বের হবে। তো আজকে তোমাদের বাংলা ব্যাকরণের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বাংলা ব্যাকরণের আজকে ধাতু এবং ক্রিয়াপদ এই বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করব। তো কথা না বাড়িয়ে আমরা মূল ক্লাসে চলে আসি। পড়ছে, যাচ্ছি, খাবো। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো আসলে এই পদগুলি বাংলা ব্যাকরণের কী ধরনের পদ। এর আগে তোমরা মোটামুটি বাংলা পদ সম্পর্কে কিছু ধারণা তোমরা পেয়েছো। হ্যাঁ শফিক, তুমি বলো তো এই পদগুলি কী ধরনের পদ? হ্যাঁ একটু চিন্তা করো। হ্যাঁ ঠিকই বলেছ, ঠিক ক্রিয়াপদ। তাহলে আসো আমরা আজকে বাংলা ব্যাকরণের একটি বিষয়ে ধাতু এবং ক্রিয়াপদ সম্পর্কে আলোচনা করব। যে কোনো ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে আমরা দুটি অংশ পাব। নাম্বার এক, আমরা একটু দেখি বিশ্লেষণ করে, যেমন পড়িতেছি একটি ক্রিয়াপদ। এই পদটিকে আমরা বিশ্লেষণ করলে দুটো অংশ পাব। নাম্বার এক, পর যোগ ইতেছি। তো তোমরা বলো তো, যেখানে দুটি অংশ, এই অংশটাকে কি বলা হয়? কেউ কি বলতে পারবে? এটা চেষ্টা করো। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এটিকে ধাতু বলা হয়। তা ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে আমরা দুটি অংশ পাই, একটি হচ্ছে ধাতু এবং অন্যটি ক্রিয়া বিভক্তি। একটি হচ্ছে ধাতু এবং অন্যটি ক্রিয়া বিভক্তি। এটি ধাতু এবং এটি ক্রিয়া বিভক্তি। তো ধাতু যোগ ক্রিয়া বিভক্তি সমান সমান কি? ক্রিয়াপদ। তাহলে আমরা এই ক্রিয়াপদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। তোমরা একটু খাতা কলম নিয়ে বসো। বাবা ঢাকা যাচ্ছেন। তোমরা কি বলতে পারবে যে এই বাক্যে কোনটি ক্রিয়াপদ? বাবা নাকি ঢাকা নাকি যাচ্ছেন, কোনটি ক্রিয়াপদ? চিন্তা করো। হ্যাঁ আসলে ঠিকই বলেছো, এই যাচ্ছেন এটি হচ্ছে ক্রিয়াপদ। তো ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার। ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদ কয় প্রকার? দুই প্রকার। নাম্বার এক, সমাপিকা ক্রিয়া। নাম্বার দুই, অসমাপিকা ক্রিয়া। সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়া। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদকে কয় ভাগে ভাগ করা যায় বন্ধুরা বলো তো? দুই প্রকার, সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া।
তো সমাপিকা ক্রিয়াটা কি? যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের সমাপ্তি ঘটে তাকে সমাপিকা ক্রিয়া বলা হয়। যেমন আমি বই পড়ি, এখানে পড়ি হচ্ছে সমাপিকা ক্রিয়া, কারণ এই ক্রিয়াপদটির দ্বারা বাক্যের সমাপ্তি ঘটেছে, সুতরাং এটি সমাপিকা ক্রিয়া। আরেকটি নিচের বাক্যটি লক্ষ্য করো, আমরা মাঠে গিয়ে, আমরা মাঠে গিয়ে কি করব মনের একটি আকাঙ্ক্ষা থেকে যায়, মাঠে গিয়ে কি করব, ডট 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 দিয়ে দিলাম, মাঠে গিয়ে কি করব। যদি আমরা এরকম বলতাম যে আমরা মাঠে গিয়ে খেলবো, তাহলে কিন্তু বাক্যটির সমাপ্তি ঘটে। এখানে বাক্যের সমাপ্তি ঘটে না। যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় না তাকে অসমাপিকা ক্রিয়াপদ বলা হয়। অসমাপিকা ক্রিয়াপদ প্রকাশের তিনটি বিভক্তি, সাধু এবং সাধু চলিত, ইলে লে, ইতে তে, ইয়ে এ। আমরা এই যে কোনো একটি বিভক্তি যদি দেখি কোনো ক্রিয়াপদের সাথে থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে এগুলি অসমাপিকা ক্রিয়া। দেখো এখানে লক্ষ্য করে, ইয়ে, এই যে ই আছে এখানে, এই যে তিনটি বিভক্তি দেখে আমরা বুঝতে পারবো যে এটি অসমাপিকা ক্রিয়া। তাহলে আমরা জানতে পারলাম যে ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার, একটি সমাপিকা ক্রিয়া আর একটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এরপর আমরা জানবো যে কর্ম থাকা এবং না থাকা এর উপর ভিত্তি করে ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা যায়। কর্ম থাকা না থাকা অর্থাৎ কর্মের উপর ভিত্তি করে, কর্মের উপর ভিত্তি করে ক্রিয়াপদ হচ্ছে দুই প্রকার। কর্মের উপর ভিত্তি করে ক্রিয়াপদ তিন প্রকার। এক, সকর্মক, দুই অকর্মক, আর তিন দ্বিকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া কি? সকর্মক ক্রিয়া হচ্ছে যে ক্রিয়াপদের ভিতরে কর্ম থাকবে, যে ক্রিয়াপদের কর্ম আছে তাকে সকর্মক ক্রিয়া বলা হয়। যেমন রবিন বই পড়ে। বন্ধুরা এখানে তোমরা কি বলতে পারবে যে কোনটি কর্মপদ? চেষ্টা করো। হ্যাঁ, বই, বই হচ্ছে সকর্মক ক্রিয়া। কিভাবে বুঝবো? আমরা যদি এই ক্রিয়াপদটাকে যদি প্রশ্ন করি কি, কি অথবা কাকে, এই প্রশ্নের উত্তরে আমরা কর্ম পাই। রবিন পড়ে, কি পড়ে? বই পড়ে। তাহলে বই হচ্ছে কি? বই হচ্ছে কর্ম। পরের বাক্যটি, পরে অকর্মক ক্রিয়াটা আমরা এই উদাহরণটা দেখি যে মেয়েটি হাসে। এখানে একটি ক্রিয়াপদ আছে হাসে। এই হাসে ক্রিয়াপদকে যদি আমরা প্রশ্ন করি কি পড়ে, কাকে পড়ে, কোনো উত্তর পাওয়া যায়? পাওয়া যায় না। তাহলে এটি অকর্মক। যেহেতু এই ক্রিয়াপদটার, এই যে হাসে ক্রিয়াপদটার কোনো কর্মপদ নাই, সে কারণে এটাকে আমরা বলবো অকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়াটা কি তাহলে? যে ক্রিয়াপদের দুইটি কর্ম থাকবে তাকে বলবো দ্বিকর্মক ক্রিয়া। তা দ্বিকর্মক ক্রিয়াপদ আমরা একটা উদাহরণ দেই যে বাবা আমাকে একটি ল্যাপটপ কিনে দিয়েছেন। একটি ল্যাপটপ কিনে দিয়েছেন। দিয়েছেন হচ্ছে ক্রিয়াপদ।
তাহলে দেখো আমরা আগেই শিখেছি যে কর্মপদ বের করো কীভাবে, কি এবং কাকে দ্বারা প্রশ্ন করলে কর্মপদ পাওয়া যায়। তাহলে বাবা আমাকে কি কিনে দিয়েছেন, এই কি প্রশ্নের উত্তরে আমরা পাই ল্যাপটপ, তাহলে এই একটি কর্ম। কাকে কিনে দিয়েছেন, এই কাকে প্রশ্নের উত্তরে আমরা পাই কি আমাকে। তাহলে এই বাক্যে আমরা দুটি কর্মপদ পেলাম, একটি আমাকে আর একটি হচ্ছে ল্যাপটপ। তাহলে যে ক্রিয়াপদের, এটি আমাদের ক্রিয়াপদ, এই ক্রিয়াপদের দুইটি কর্ম থাকবে, তাকে দ্বিকর্মক ক্রিয়াপদ বলা হয়। এর বাইরে আছে আমাদের প্রযোজক ক্রিয়া এবং যৌগিক ক্রিয়া। প্রযোজক ক্রিয়াটা কি? যে ক্রিয়া অন্যের দ্বারা চালিত হয় তাকে প্রযোজক ক্রিয়া বলা হয়। যেমন মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, এই দেখাচ্ছেন ক্রিয়াপদটা কার দ্বারা সম্পর্কিত? অন্যের দ্বারা, মায়ের দ্বারা দেখছে কে? এই যে শিশু। প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া হচ্ছে যে দেখাচ্ছেন, অথবা সাপুরে সাপ খেলায়, এটি প্রযোজক ক্রিয়ার উদাহরণ। যৌগিক ক্রিয়াটা কি? যৌগিক ক্রিয়া চেনার ক্ষেত্রে একটি অসমাপিকা থাকবে, অসমাপিকা ক্রিয়া যোগ সমাপিকা ক্রিয়া। একটি অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া যখন একটি সম্প্রসারিত অর্থ প্রকাশ করবে তখন তাকে বলা হয় যৌগিক ক্রিয়া। যেমন সে পাশ করে গেল, সে পাশ করে, আমরা অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া কাকে বলে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। তো সে পাশ করে গেল, এই করেটা কি? এটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া, আর গেল সমাপিকা ক্রিয়া। তো এই দুইটা ক্রিয়াকে একত্রে আমরা বলতে পারি যৌগিক ক্রিয়া। তাহলে যৌগিক ক্রিয়ার সংজ্ঞাটা কি? একটি অসমাপিকা ক্রিয়া এবং সমাপিকা ক্রিয়া যখন একটি ক্রিয়াপদ গঠন করবে, সেই নতুন ক্রিয়াপদটাকে বলা হয় যৌগিক ক্রিয়া। এই করে গেল, এটি হচ্ছে যৌগিক ক্রিয়া। সকর্মক ক্রিয়া অনেক সময় বাক্যে অকর্মক রূপে বসতে পারে। যেমন আমি টিফিন খেয়েছি, সকর্মক, আর এখানে অকর্মক। তো সকর্মক ক্রিয়াটা আবার অকর্মক রূপে বসতে পারে। যেমন আমি টিফিন খেয়েছি, আমি টিফিন খেয়েছি। এখানে কি দ্বারা প্রশ্ন করলে আমরা এই যে উত্তর পাওয়া যায় টিফিন, আর অকর্মক ক্রিয়াপদ আমি টিফিনে খেয়েছি, আমি টিফিনে খেয়েছি। দেখো তো বন্ধুরা, এখানে যদি প্রশ্ন করি কি খেয়েছি, উত্তর পাওয়া যায় না। পাওয়া যায় কি? পাওয়া যায় না। টিফিনে কোনো উত্তর নাই। তাহলে এই যে সকর্মক ক্রিয়া এই বাক্যে অকর্মক রূপে বসেছে। তাহলে আমরা এই ক্রিয়াপদের আলোচনা আমাদের এই পর্যন্ত। এবারে দেখব ধাতুটা কি। আগেই আমরা শিখেছি ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায়, একটি হচ্ছে ধাতু এবং অপরটি হচ্ছে ক্রিয়াপদ। তা ক্রিয়াপদের মূল অংশ যেটা, যেমন সে খাচ্ছে, এই যে খাচ্ছে একটি ক্রিয়াপদ, এটাকে যদি আমরা সাধারণত ধাতু চেনার ক্ষেত্রে আমরা যদি এভাবে তুই দ্বারা যদি কোনো ক্রিয়াপদকে বর্তমানকালে নির্দেশ দেই তাহলে আমরা বাংলা ধাতু পাই। যেমন তুই দিয়ে যদি বর্তমানকালে নির্দেশ দেই, তুচ্ছার্থক মধ্যম পুরুষের তুচ্ছার্থক অনুজ্ঞার বর্তমানকালের রূপকে আমরা ধাতু বলতে পারি। তুই খা, সরি
লিখছি তুমি, এখানে হবে তুই। পুরুষ 3 প্রকার আমরা জানি। এই পুরুষের মধ্যম পুরুষে আবার 3 ধরনের তিনটে রূপ আছে। মধ্যম পুরুষের সম্ভ্রমাত্মক রূপ, তারপর সাধারণ রূপ, আর একটা তুচ্ছার্থক। এই তুচ্ছার্থক রূপ দিয়ে যদি নির্দেশ দিই তুই খা, তাহলে দেখো এই ক্রিয়াপদ থেকে আমরা এই ধাতুটাকে অর্থাৎ ক্রিয়াপদের এই মূল অংশটাকে আলাদা করতে পারলাম। আর বাকি যে অংশটা থাকে যে যাচ্ছে, এটি হচ্ছে ক্রিয়া বিভক্তি। তুই দিয়ে নির্দেশ তুই খা, তুই চল, তুই ধর, তুই পর, তুই নে, এরকম আমরা অসংখ্য ধাতু আমরা পাই। বিশেষ করে বাংলা ধাতু, সংস্কৃত ধাতু পাওয়া যাবে না। ধাতু 3 প্রকার। নাম্বার 1 মৌলিক ধাতু। মৌলিক ধাতুর অপর নাম সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু। 2 সাধিত ধাতু। নাম্বার 3 যৌগিক ধাতু। যেটা যৌগিক ধাতুর অপর নাম সংযোগমূলক ধাতু। এই 3 ধরনের ধাতু। তো মৌলিক ধাতুটা কি? বাংলা ভাষায় মৌলিক ধাতুটাকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। সংস্কৃত খ, বাংলা গ, বিদেশাগত ধাতু। বিদেশাগত ধাতু। তাহলে মৌলিক ধাতুকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: সংস্কৃত, বাংলা এবং সাধিত ধাতু। তুই দ্বারা নির্দেশ করলে সংস্কৃত ধাতু পাবো না, যেমন অঙ্ক, ক্রি, কথ, এগুলি সংস্কৃত ধাতু। আর এগুলি বাংলা মৌলিক ধাতু। আমরা এখানে লিখে দিই পর, চল অথবা আক, দেখ, এগুলি হচ্ছে বাংলা ধাতু, বাংলা মৌলিক ধাতু বলতে হবে। আর বিদেশ আগত, বিদেশ থেকে আগত কোনো ধাতুকে বলা হয় বিদেশ আগত ধাতু। যেমন আট, খাট, বিগর, টান, এগুলি আমার বিদেশ আগত ধাতু। তো আমরা ধাতু সম্পর্কে আরও বিস্তারিত নেক্সট ক্লাসে আমরা পড়ব। আজকে বন্ধুরা বাড়ির কাজ একটু তোমরা লিখে নাও। তোমরা একটু খাতা কলম নাও। প্রযোজক ক্রিয়া এবং যৌগিক ক্রিয়ার ভিতরে পার্থক্য কি? প্রযোজক ক্রিয়া ও যৌগিক ক্রিয়ার ভিতরে পার্থক্য। পার্থক্য কি উদাহরণ সহ লিখে আনবে। এতটুকু তোমাদের বাড়ির কাজ থাকলো। তো বন্ধুরা, তোমাদের অনেক সময় নষ্ট করলাম। তোমরা অবশ্যই পড়াশোনা করবে, বাড়িতে ভালো থাকবে, আর আমার জন্য দোয়া করবে। আজকের ক্লাসে এ পর্যন্তই শেষ করলাম। আজকের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ। তোমরা সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।